আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে মানসিংহ ও ইশাখা এই নাটকটি পড়ে শোনাবো। বিগত ক্লাসে বিগত ক্লাস বলতে গত ক্লাসেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই নাটকটা যখন পড়বো তখন নাটকের টোন দেওয়ার চেষ্টা করব। তো আসলে এত জোরে তো টোন দিতে পারবো না, খুব আস্তে আস্তেই বলতে হবে। তবে আমি আমার কণ্ঠটাকে একটু নাটকের নাট্যাভিনেতাদের মতোই করে তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। তোমরা পুরো ক্লাসটা জুড়ে থাকো, আশা করি মজা পাবে, সেই সাথে তোর শেখাও হবে অনেক কিছু। বিশেষ করে এই নাটকটা সম্পর্কে তোমার জানা হবে, যেখান থেকে তুমি বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তরগুলো করার জন্য অনেক সহায়ক ভূমিকা রাখবে। তো চলো শুরু করি আমাদের আজকের মূল আলোচনা। আজকের নাটক মানসিংহ ও ইশাখা। এই নাটকটি রচনা করেছেন ইব্রাহিম খান। এই নাটকের মধ্যে 4টি চরিত্র রয়েছে। একটি চরিত্র মানসিংহ, আরেকটি দুর্জয় সিংহ, আরেকটি চরিত্র দূত, আরেকটি চরিত্র ইশাখা। ইশাখা এই নাটকটি মূলত একটি বড় নাটক, একটা পূর্ণাঙ্গ নাটক। তোমাদেরকে বলে রাখি যে একটি পূর্ণাঙ্গ নাটক হতে হলে কমপক্ষে 5টা অঙ্ক থাকতে হয়। অঙ্ক কাকে বলে? কয়েকটি দৃশ্য একত্রিত হয়ে একটি অঙ্ক হয়। দৃশ্য কাকে বলে? দৃশ্য হলো যখন মঞ্চ ফাঁকা হয়ে যায়, একটি ফাঁকা মঞ্চ থেকে আরেকটি ফাঁকা মঞ্চ পর্যন্ত যে অংশটুকু, ওইটা হলো একটি দৃশ্য। সহজ করে বললাম, বইয়ের সংজ্ঞার ভাষায় বললাম না, তোমরা যাতে মনে রাখতে পারো সেভাবে বলেছি। যে অভিনেতারা যখন মঞ্চে নাটক করেন, যখন দেখবে যে মঞ্চ ফাঁকা হয়ে গেছে, পর্দা পড়ে গেছে মঞ্চে, তখন মনে করবে একটি দৃশ্য শেষ হয়ে গেছে। এরকম কয়েকটি দৃশ্য একত্রিত হয়ে একটি অঙ্ক হয়। এরকম কয়েকটি অঙ্ক, কমপক্ষে 3টি অঙ্ক একত্রে একটি পূর্ণাঙ্গ নাটক হয়, নাটক তৈরি হয়। তো এখানে আমরা একটা পূর্ণাঙ্গ নাটকের অংশবিশেষ, মাত্র 2টি দৃশ্য এখানে রয়েছে, অংশবিশেষ আমরা পড়ব আজকে। যে 4টি চরিত্র এখানে আমি বললাম, এই 4টি চরিত্রের 4টি চরিত্রের মধ্যে 2টি চরিত্র মুখ্য চরিত্র। একটি হলো মানসিংহ, একটা হলো ইশাখা। এই মানসিংহ এবং ইশাখা কে ছিলেন সে ব্যাপারে একটু তোমাদের না বললে নাটকটা তোমাদের কাছে সেভাবে বোধগম্য হবে না। মানসিংহ ছিলেন মুঘল সম্রাট আকবরের সেনাপতি। মুঘল সম্রাট যে আকবর ছিলেন, তার সেনাপতির নাম ছিল মানসিংহ। আর ইশাখা ছিলেন হলো বাংলা অঞ্চলের একজন রাজা। ষোড়শ শতকের, অর্থাৎ 16 শতকের বাংলা অঞ্চলের রাজা ছিলেন ইশাখা। আর মানসিংহ ছিল সম্রাট আকবরের সেনাপতি। তো আমি পড়ছি নাটকটা, তোমরা শোনো। 1, স্থান 11 সিন্ধু মহারাজ মানসিংহের শিবির। মানসিংহ। শোনা যায় একদা এক অসুর রাজ গোষ্পদে ডুবে মরেছিল। একথা বিশ্বাস করো দুর্জয় সিংহ? দুর্জয় সিংহ: এ পুরাণের কাহিনী মাত্র, বিশ্বাস করি না। আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিংহ, কিন্তু এখন বিশ্বাস করি। সত্যি বিশ্বাস করেন মহারাজ? চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ, তাতে বিশ্বাস না করি কেমনে? তাই বলো, নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ইশাখা, তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্র বীর মানসিংহের আপন জামাতা।
আশ্চর্যই বটে। মানুষ হয়ে জন্মেছিল, একদিন তো সে মরতই, না হয় দুদিন আগে মরেছে। কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বকরীর হাতে, এ দুঃখ রাখবার স্থান কোথায় দুর্জয় সিংহ? মহারাজ, এ দুঃখ করতে পারেন। জামাতা নিহত হয়েছে, কিন্তু তার চেয়েও বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে, শত্রুরা উপহাস করে রটনা করবে। আমি নিজে ভয় পেয়ে ঈশা খাঁর সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম। অনেকে ভাববে আমরা কাপুরুষ। এ বিধাতার বিধান, মহারাজ। সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? না, আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি ঈশা খাঁকে হত্যা করব। কিন্তু সে কি করে সম্ভব হবে? ঈশা খাঁ আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল। পাঠিয়েছিলাম আমার জামাতাকে। আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে। আমি তাকে জানিয়েছি। ঈশা খাঁ ঈশা খাঁর মুণ্ডপাত করার জন্য মানসিংহ এখনো জীবিত রয়েছে। এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকে। কোনো উত্তর পেয়েছেন? না, তবে এক্ষুনি পাব। জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কিনা। দূতের প্রবেশ। মহারাজের জয় হোক। কি সংবাদ দূত? সংবাদ শুভ। মহারাজকে হত্যা করছে ভেবে তারা উৎসব করছিল। এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির। তবে ঈশা খাঁ এ আহ্বান গ্রহণ করেছেন। গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয়ই? না মহারাজ, তক্ষুনি গ্রহণ করেছেন। তক্ষুনি? আচ্ছা, তা বেশ। কোনো জবাব এনেছ? এনেছি মহারাজ, তবে দেখাতে সাহস হয় না। তোমাকে অভয় দিচ্ছি দূত। মহারাজ, ঈশা খাঁ লোকটা নিতান্ত, নিতান্ত, এই নিতান্ত। নিতান্ত কি? আজ্ঞে, নিতান্ত গোয়ার। কারণ মহারাজের আহ্বানপত্র পেয়েই অমনি তলোয়ার খুললেন, তারপর নিজের হাত কেটে তারই রক্তে তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন, বহুত আচ্ছা। দৃশ্য শেষ হয়ে গেল। দ্বিতীয় দৃশ্য, স্থান হলো লড়াইয়ের ময়দান। একদিকে পাঠান শিবির, অন্যদিকে মোগল শিবির। অদূরে 11 সিন্দুর কেল্লা দেখা যাবে। এটি হলো ব্যাকগ্রাউন্ড থাকবে। মাঝখানে ঈশা খাঁ, মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে। এখন যুদ্ধ হবে আর কি। এবং খুব চমৎকার একটা পরিণতি এই দৃশ্যটাতে আছে। দেখো। নমস্কার মহারাজ। আদাব খাঁ সাহেব। এত তকলিফ করে এখানে না এনে মহারাজ যদি আদেশ করতেন, তবে দিল্লিতে গিয়েই মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম। বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন একটু দেখতে শখ হলো খাঁ সাহেব। রাজপুতনার মরুপর্বতের কোনো অন্ধকার গুহায় মহারাজ কিরূপ থাকেন তা দেখবার কৌতূহল তো বান্দারও তো হতে পারত। পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে। এ আপনার মতো কথা কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল। আগে পাঠানেরা কথা বলতো না। কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার। ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোঁতা হয়ে পড়েছে? শাহী ফৌজের উপর ক্রমাগত ব্যবহারে একটু ভোঁতা হয়েছে বৈকি। তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়া কারবার শুরু করলে হয় না খাঁ সাহেব? কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে? মহারাজ তো আহ, বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনি হয়েছে যে কাবুলি কাবুলি আঙ্গুরের পক্ষেই গন্ধেই বমি আসে। কিন্তু খাঁ সাহেব,
খাঁ সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈরি হয়ে এসেছেন, না আরো কোনো মতলব আছে? সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি। ঈশা খাঁ যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অস্ত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। মনে হচ্ছে শাহবাজ খাঁকে পরাজিত করে ঈশা খাঁর অহংকার বেড়েছে, কিন্তু ঈশা খাঁ কেবল ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। কিন্তু ফাঁদের সঙ্গে যে এ বান্দার কিঞ্চিৎ পরিচয় ঘটেছে এইমাত্র সেদিন, সে তো মহারাজের অজানা থাকবার কথা নয়। সে কথা জানি কাপুরুষ। আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক, বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছ। খবরদার মানসিংহ, ঈশা খাঁকে কাপুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায়নি। আর ঈশা খাঁ নিজে নিজে পর্দার আড়ালে থেকে জামাতাকে কখনো লড়াইয়ে পাঠায়নি। কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি এই সেই মহান যুবকের নামে, যিনি বীরের মতো যুদ্ধ করে সমর শয্যা গ্রহণ করেছেন। ভূতের মুখে রাম নাম, কিন্তু আত্মরক্ষা করো ঈশা খাঁ, তুমিও আত্মরক্ষা করো মানসিংহ। যুদ্ধ চলবে। এখন মহারাজের রক্ষা করবে কে? মানসিংহ, কেউ না। তুমি আমাকে হত্যা করো ঈশা খাঁ। না মহারাজ, সে হয় না। নিরস্ত্রের উপর ঈশা খাঁ সওয়ার করে না। তবে তবে আমাকে বন্দী করো, আমি তোমার অনুগ্রহ চাই না। তাও হয় না মহারাজ, আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দী করব না। এই নিন আমার তলোয়ার, যুদ্ধ করুন। তলোয়ার ফেলে দিয়ে মানসিংহ, আমি লড়ব না। কেন মহারাজ? আপনার সঙ্গে আমার যুদ্ধ নেই। বটে। ঈশা খাঁ চমৎকার। দূর হতে তোমাকে কত নিন্দাই না শুনেছি, তাই কাছে এসেও একদিন তোমাকে চিনতে পারিনি। আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হলো, এই আমার পরম লাভ। তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত। মহারাজ, ভাই, তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য। তবে এসো ভাই, আমাদের এই আলিঙ্গনের ভেতর দিয়ে মোগল পাঠানের বন্ধুত্ব হোক, ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক, আর কখনো আমরা ভাইয়ে 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 লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না। শেষ। সুন্দর একটা নাটক। খুব ছোট্ট ২টা দৃশ্য দিয়ে নাটকটা শেষ হয়েছে। এখানে বেশ কিছু শব্দ অর্থ রয়েছে। শব্দ অর্থগুলো তোমরা পড়ে নিবে আশা করি। তো নাটকটি কেমন লাগলো? ২টা ভিন্ন কণ্ঠে করলে ভালো হতো। আমি আসলে সেভাবে প্রস্তুতি নেইনি। তোমাদের জাস্ট ক্লাসটি উপস্থাপন করেছি। যদি ভালো লাগে কমেন্ট করো। খারাপ লাগলেও কমেন্টসে জানিও। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।